সংস্কার বিষয়টি কিন্তু এসছে আমাদের কাছ থেকেই। এখনকার যে প্রস্তাব দিয়েছে সর্বোচ্চ তিনবার আসলে তিনবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতেও পারবে না, কারণ আপনার ফেসিস্ট গভর্নমেন্ট যে শেখ হাসিনার সরকার যেভাবে লুটপাট লুটতারাজ এবং যেখানে যা ইচ্ছে তাই যে কোনো সংস্থাকে যেভাবে খবরদারি করা, সেগুলির যে নিয়ন্ত্রণে আনার জন্য প্রত্যেক বাধ্যবাধকতাগুলি এবং সংস্কারগুলি যা যা দরকার সেগুলি কিন্তু প্রত্যেকটি আমাদের ৩১ দফায় আছে। আপনাদের দল কি শুধু দলীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে এই সংস্কারকে দেখছে, নাকি সত্যিকার অর্থে বিএনপি কাঠামোগত এই সংস্কারটি চাচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, সংস্কার বিষয়টি কিন্তু এসছে আমাদের কাছ থেকেই, এবং গত ৩ বছর আগে থেকেই আমাদের এই সংস্কার প্রস্তাবগুলি দেওয়া হয়েছিল। এর আগে আমাদের ২৭ দফা সংস্কারের একটা প্রস্তাব ছিল, তারপরে এটা আমাদের যুগপৎ আন্দোলনের যে নেতারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে ৩১ দফা একটা সংস্কার প্রস্তাব আমরা রেখেছি জাতির জন্য, যাতে করে এই ফেসিস্ট যাতে সরকার আর গড়ে না ওঠে। এই সংস্কারের মাধ্যমে যাতে করে একটা দেশ সুন্দরভাবে সব কিছু একটা ইন অর্ডার চলে। এই যে আউট অফ অর্ডার আপনার ফেসিস্ট গভর্নমেন্ট যে শেখ হাসিনার সরকার যেভাবে লুটপাট লুটতারাজ এবং যেখানে যা ইচ্ছে তাই যে কোনো সংস্থাকে যেভাবে খবরদারি করা, সেগুলির যে নিয়ন্ত্রণে আনার জন্য প্রত্যেক বাধ্যবাধকতাগুলি এবং সংস্কারগুলি যা যা দরকার সেগুলি কিন্তু প্রত্যেকটি আমাদের ৩১ দফায় আছে। এবং সেই ৩১ দফা নিয়ে আমরা মাঠে সকল জনগণকেও জানাচ্ছি, তাদের যদি কোনো রকমের ঐক্যমতের আপনার সৃষ্টির কোনো না থাকে, তাহলে তারাও কিন্তু সেখান থেকে জবাব দিচ্ছে যে আমাদের এটা চেঞ্জ করে দেন। তো এই বিষয় নিয়ে সংস্কার প্রস্তাব দিয়েছি আমরা আমাদের বিভিন্ন এই সরকারের কাছে, এবং সরকারও কিন্তু সংস্কার কমিশন করেছেন অনেকগুলি বিভিন্ন সংস্কার কিভাবে করে এই দেশকে আবার যাতে এই গণতান্ত্রিক পন্থা যাতে নষ্ট না হয় সেটার কারণে কিন্তু তারা এই প্রস্তাবগুলি দিচ্ছে। এই নিয়ে আলোচনা চলছে ৩ দিন টানা, আপনি জানেন, এবং ৩ দিন টানা আলোচনার মধ্যে আমাদের মধ্যে সংস্কারের যে প্রস্তাবগুলি সরকারের যে সংস্কার কমিশনের যে প্রস্তাবের সঙ্গে খুব বেশি কিন্তু দূরত্ব নাই। দূরত্ব দু একটি জায়গায় এটা হতেই পারে, এটা আপনি যেভাবে বললেন যে দলীয় কাঠামো থেকে, তা নয়, কিন্তু এটা আসলেই সকলের জন্য যাতে গ্রহণযোগ্য একটা বিষয় হয়। যেমন আজকে একটি বিষয় হয়েছে যে বিচারপতি, জ্যেষ্ঠ বিচারপতি যিনি সংস্কার কমিশনের প্রস্তাব ছিল যিনি জ্যেষ্ঠ থাকবেন তিনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু আমরা বলেছি যে জ্যেষ্ঠ ৩ জনের মধ্যে যে কোনো একজনের হতে পারে। এটার কারণটা কি? এটা হতে পারে এমন যে একজন তো ধরেন বয়স্ক একজন লোক একটা অসুস্থ থাকতে পারে, তার নানান রকমের অসুবিধা থাকতে পারে, তিনি শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ ফিল করতে পারেন, বা তাকে দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে যে আপনার সুনির্দিষ্ট যে আপনার বিচার আঙ্গিকে যা থাকা দরকার, যে রায়গুলি দেওয়া দরকার, সেই মেধাগুলি একটু থাকা দরকার, সেইভাবে চিন্তা ভাবনা করে ৩ জনের একটা অপশন রাখা। ইট ডাজন্ট মিন দ্যাট সিনিয়র মোস্ট তিনি হবেন না, এই কথা কিন্তু বলা হয়নি। সিনিয়র মোস্টই হতে পারেন, এটার সঙ্গে কিন্তু খুব একটা বড় ধরনের যে পার্থক্য আমি মনে করি না, বরঞ্চ এটা অপশন থাকাটা ভালো আমি নিজে মনে করি আর কি। এবং আমার বিশ্বাস যে আমার সিনিয়র বড় ভাই সৌরভ ভাই তিনিও তাই মনে করবেন, আপনারাও তাই মনে করবেন, এবং দেশের মানুষও তাই মনে করবে যে একটা অপশন থাকা দরকার, যে এক না হলে দুই না হলে ৩। এটা তো গেল বিচার বিভাগ সংস্কারের বিষয়টা। কিছু সংবিধানের কিছু বিষয়, সংবিধানের বিষয়েও আমাদের সঙ্গে খুব একটা দ্বিমত হয়নি এখন পর্যন্ত, কোনো বিষয়ে তো বড় ধরনের দ্বিমত আমাদের হয়নি। আপনার সংবিধানে ওনারা প্রস্তাব করেছেন পরপর 2 বার প্রধানমন্ত্রী যাতে না হয় একই ব্যক্তি, সে আমাদের প্রস্তাবও তাই রয়েছে। এবং পরপর 2 বার হওয়ার পরে ওনারা বলেছেন যে 3য় বার যাতে না হয়, এবং 3য় বার তো মাঝখানে গ্যাপ দিয়ে 3য় বার হতে পারে যদি তার সেই স্বাস্থ্য, সেই মানসিকতা, সেই শক্তি, সামর্থ্য, জ্ঞান
এবং তিনি যদি দেশ পরিচালনা ভালো করেন, তিনি তৃতীয়বার হতে পারবেন না কেন? জনগণ যদি চায়। এটা তো গণতান্ত্রিক একটা পন্থাকে একবারে সুস্পষ্টকরণ করার জন্যই সংস্কারগুলি। সেই কারণে আমি মনে করি যে আমাদের সঙ্গে তাদের খুব বড় ধরনের যে একটা গ্যাপ, এটা কিন্তু নাই। সংস্কার কমিশনের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে, যে গ্যাপ দিয়ে সর্বোচ্চ 3 বার হতে পারবে। এই বিষয়ে বিএনপির অবস্থানটা কি? এখন পর্যন্ত আসলে বিষয়টি ক্লিয়ার করা হয়নি আপনাদের দলের পক্ষ থেকে। আমার মনে হয় যেহেতু আলোচনা চলছে, আরো তো আলোচনা সম্ভবত হবে, এবং সংস্কার যে প্রসঙ্গটি বললেন আপনি আর কি, যে এখানে আরো অনেক বিষয় আছে। পরপর 2 বার প্রধানমন্ত্রী হবেন না, এটা তো আমাদের প্রস্তাবে ছিলই। এবং পরপর 2 বারের বেশি না, পরপর 2 বার মানে কনজিকিউটিভ টাইম আর কি, মানে পরপর 2 বার হতে পারবেন, মাঝখানে গ্যাপ দেওয়া হয়তো তৃতীয়বার তিনি হতে পারবেন। এখন 3 বার বা তার বেশি হতে পারবে। হ্যাঁ, 3 বার বা 4 বার, আরো 2 বার হয়তো হতে পারবেন, কিন্তু 4 বার 5 বার হতে পারবেন না আর কি। 5 বারের সময় গ্যাপ দিতে হবে, মানে এরকম প্রস্তাব ছিল আমাদের আর কি। না, কিন্তু ঐক্যমত্য কমিশনের এখনকার যে প্রস্তাব দিয়েছে সর্বোচ্চ 3 বার, সর্বোচ্চ 3 বার, সর্বোচ্চ 3 বার। আসলে 3 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতেও পারবে না, কারণ 20 বছর একটা প্রধানমন্ত্রী, আপনার যদি একটা লোকের বয়স 60 বছর হয়, আপনি ধরেন নরমালি ধরেন আর কি, এগুলি নিয়ে মানে আলোচনা, এটা কালক্ষেপণ আর কি। আপনার 2 বার পরপর যদি একটা প্রধানমন্ত্রী হয়, একটা লোক 60 বছর বয়সে যদি প্রধানমন্ত্রী হয়, তিনি 70 বছর বয়স পর্যন্ত যদি 2 বারই হয়, যদি সব মানে জনগণ যদি তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেন, তিনি 2 বার থাকলেন। তারপরে একবার যদি বন্ধ থাকেন, তাহলে 5 বছর আরো থাকবেন বন্ধ। তারপরে আপনার গিয়ে যদি তৃতীয়বার হন, যে সংস্কার কমিশন যেভাবে আমাদেরকে প্রস্তাব দিয়েছেন, সেটা যদি আমরা মেনে নেই, 80 বছর। তা 80 বছর পরে আর প্রধানমন্ত্রী হওয়ার কোনো যুক্তিকতাও নাই। আমি মনে করি এটা আমার দল হয়তো মেনেও নিতে পারে, এবং দল ভালো বুঝবেন। আমি তো আর এটাকে অ্যাবসলিউটলি একা কোনো সিদ্ধান্তের কথা বলতে পারবো না, কিন্তু আমার ধারণা যে এটা খুব বড় ফারাক নয়, হয়তো মেনেও যেতে পারে। এছাড়াও অনেকগুলি বিষয় নিয়ে তো আলোচনা হয়েছে, যেমন ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করে আপনার আজকেই আলোচনা হয়েছে যে সাম্য, সামাজিক মর্যাদা, আপনাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা আমাদের। আপনারা পঞ্চম সংশোধনীতে ফেরত যেতে চান, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এই বিষয়টা অন্তর্ভুক্ত ছিল পঞ্চম সংশোধনীতে। থাকবে, সেটা থাকতে অসুবিধা নাই তো। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা তো দরকার। আল্লাহর উপর আস্থা না রাখলে আপনার এখন হাসি পাচ্ছে আর কি। আল্লাহর উপর আস্থা রেখেই শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে আর কি, বুঝছেন না? শেখ হাসিনা যেভাবে আপনার প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, ইভেন কি আপনাদের টেলিভিশনগুলিকে কন্ট্রোল করা হতো, আপনার প্রত্যেকটি জায়গায়। আপনারা পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থা ফিরতে চান, পঞ্চম সংশোধনীতে ফিরতে চান, কিন্তু অষ্টম সংশোধনের বিষয়ে তো আপনার আবার আপত্তি আছে, ওইটা আবার রেখে দেওয়ার পক্ষে আপনারা। ওখানে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছিল না, আমাদের এখানে এগুলি তো আলোচনা চলছে। এই আলোচনার প্রেক্ষিতে একটা ঐক্যমত সৃষ্টি হবে, এটার একটা সারসংক্ষেপ বেরোবে, এবং সারসংক্ষেপে একটা ফাইনাল রেজলিউশন তো হবে, এবং এই সবগুলি কিন্তু আলোচনা হচ্ছে। সেগুলি যেগুলি যদি আপনার কনফার্মও করেন, তবুও কিন্তু রেটিফাই করতে হবে নেক্সট পার্লামেন্টে, ইলেক্টেড পার্লামেন্টে। আপনার একটা ভোট হবে, গণতান্ত্রিক একটা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে এই সমস্ত ঐক্যমতের যে আপনার ভিত্তিতে যে সমস্ত সিদ্ধান্তগুলি নিলেন, সেই সিদ্ধান্তগুলিকে রেটিফাই করতে হবে বাই দ্য পার্লামেন্ট, তাহলেই রেটিফিকেশন হবে। এমনকি দেখেন, আমি একটা এই প্রসঙ্গের বাইরে, একটু বাইরে আর কি যে কথা বলি, এখনকার যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, আমাদের ডক্টর ইউনূস, তিনি তো সারা পৃথিবীব্যাপী সমাদৃত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী হিসাবে, এবং তিনি সবার কাছে সমাদৃত, এবং তার কাছে কোনো ভাওতাবাজি, কোনো মিথ্যা কোনো কিছু পাবেন না। আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বক্তব্যগুলি দিচ্ছেন, আপনারা শুনছেন, এবং এটা তো আপনাদের শুনেও তো মানুষকে এটা জাজ করা যায় যে তিনি কতগুলি লোককে আমাদের বহিষ্কার করেছেন, যারা একটু ছোটখাটো অপকর্মে লিপ্ত ছিলেন, বড় অপকর্মে লিপ্ত ছিলেন, সবাইকে বহিষ্কার করা হয়েছে। তার মানে তিনি যে পুরা সংস্কার চান, দেশের নয় শুধু দলেরও সংস্কার চান, সেটা কিন্তু তার বক্তব্যে এগুলি প্রকাশিত হয়। তো এই বিষয়গুলি আপনার চিন্তা ভাবনা করে এই সরকারের উচিত যে একটা খুব তাড়াতাড়ি এই ঐক্যমত সৃষ্টি করে একটা নির্বাচন দেওয়া। একটা নির্বাচনের জন্য মানুষ 18 বছর থেকে অপেক্ষা করছে। মানুষ তো নিজের ভোটটা নিজে দিতে চায়। এই ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য তো আন্দোলনগুলি ছিল,
এবং সেটার থেকে না পরে স্ফুলিঙ্গ হলো, এবং সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমরা এগিয়ে গিয়েছি জন্য শেখ হাসিনার পতন হয়েছে। এবং সেই পতনের প্রেক্ষিতে আজকে আমরা স্বাধীনভাবে স্বাধীন মুক্ত বাতাসে আমরা ঘুরছি, কিন্তু স্বস্তিতে কেউ নাই। স্বস্তিতে এই জন্য নাই যে কোনো কিছুই ঠিকমতো যেন চলছে না, সেটা সোহরাব ভাই খুব ভালোভাবে বলতে পারবেন। আমাদের কোনো প্রশাসন ঠিকমতো চলছে না, কোনো এই যে দেখেন ইভেন ব্যবসায়ীদের কথা যদি আমি বলি, ব্যবসায় আপনার যে ক্রাইটেরিয়াগুলি দেওয়া হয় টেন্ডারগুলির, এই যে ডেভেলপমেন্টের ওয়ার্কগুলির, সেগুলি পূর্বের অভিজ্ঞতা না থাকলে আপনি কোনো টেন্ডার করতে পারবেন না। তাহলে এই 17 বছরে যারা আপনার টেন্ডার করে নাই বা কাজ করে নাই, তারা কিভাবে কাজগুলি করবে? সেগুলিও তো একটা সংস্কার দরকার ছিল। সেই সংস্কারটা খুবই দরকার ছিল যে আপনার অন্তপক্ষে একটা কমিশন করা, যে কোন কোন কোম্পানিগুলো অলিগার ছিল, যারা টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, ওই সরকারের সঙ্গে মদত ছিল, তারা তাদের পুনরায় যাতে কাজকর্ম দিয়ে তাদেরকে আবার পুনর্বাসিত করে, তাদের যে একটা মানুষের কিন্তু চরিত্র থাকে, চরিত্র কিন্তু তাড়াতাড়ি বদলায় না। মানে একটা মানুষ একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেলে সেটাকে ফিরে আসতে গেলে অনেক সময় লাগে। সেই জন্য যারা এই কাজগুলি করতে পারে নাই তাদের জন্য একটা স্কোপ রাখা দরকার ছিল এই সরকারের, যে যারা এই 17 বছর কোয়ালিফাইড হয়েও তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের জন্য একটা স্কোপ রাখা দরকার ছিল, সেটাও কিন্তু রাখে নাই। সেগুলি এই সরকারের অনেকগুলি ভুল আছে, এবং যেহেতু রাজনৈতিক সরকার নয় আমরা ভুলও বলবো না, এবং তারা হয়তো চেষ্টা করছে, কিন্তু চেষ্টাটা এমনভাবে আন্তরিকভাবে করা উচিত যে চেষ্টার মাধ্যমে বাংলাদেশের মানুষের অন্তরের যে আকুতি, যে একটা নিজের ভোটটা প্রদান করে আমরা একটা গণতান্ত্রিক সরকার গঠন করব, এবং সেই সরকারে এই সংসদগুলিও থাকবে। এমন না যে আমরা একটা সরকার গঠন করলাম হয়ে গেল। এই যে সংসদগুলি হবে সেগুলির ঐক্যমত হবে, সেটা একটা চার্টারের মতো একটা সবাই মিলে 15টি দল হোক, 20টি দল হোক, যে দলগুলি প্রমিনেন্ট তাদের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর হলো, তারপরে সেগুলি যারা পার্লামেন্টে লিড করবে, যারা সরকার গঠন করবে এবং মেজরিটি থাকবে, তারা সেটাকে রেটিফাই করবে। এবং রেটিফাই না করলে কি হবে? ধরেন এখন যদি এই যে আওয়ামী লীগের কিছু কিছু ইভেন উপদেষ্টার মধ্যে আওয়ামী লীগ এখন পরশুদিন একটা হলো, তারপরে আপনার আওয়ামী লীগের লোকরা যেভাবে হঠাৎ করে মিছিল বের করছে, তাদেরকে সুযোগ দেওয়া, তাদের প্রচুর টাকা, এই টাকা দিয়ে যে আপনার এই বিশৃঙ্খলাকে সৃষ্টি করছে। আজকেও ছাত্রদের মধ্যে দুই কলেজের মধ্যে মারামারি রেগুলার যে এগুলো চলছে, এগুলি তো টাকা দিয়ে কেউ ইন্ধন যোগাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় কিন্তু বলেছে এই সরকারকে সহায়তা দেওয়ার জন্য, সকলকে সহায়তা দেওয়ার জন্য। এখানে এমন এমন কতগুলি সেক্রেটারি আছে যারা অনেক অভিজ্ঞ, তাদেরকে আবার নিয়োগ দেওয়া হয়েছে, তারা কাজ করছে। তাদেরকে যে পরবর্তী সরকারও কাজ করবে না তা কিন্তু নয়, তাদেরকে নিয়ে পরবর্তী সরকারও কাজ করতে পারে। এবং এই কারণে আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা নির্বাচন আপনার দরকার। একটা নির্বাচন দিলে ভাই আমরা আলোচনা আবার ফিরবো। আমরা সংস্কার এবং ঐক্য প্রক্রিয়া কোন পথে এই নিয়ে আলোচনা করছিলাম। প্রধানমন্ত্রী একই সাথে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না। ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবের সাথে বিএনপি একমত হতে পারছে না। বিএনপি কেন একমত নয় এই বিষয়টার সাথে? আচ্ছা, কেনই বা একমত হবে? আমার প্রশ্নটা এটা আর কি। আপনার ধরেন দলীয় প্রধান এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মানে চেয়ারম্যান হিসেবে দলীয় প্রধান। ধরেন যদি বাংলাদেশের জনগণ আমাদের বিএনপিকে ভোট দেন, তিনি তো দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রী হবেন, এবং যিনি প্রধানমন্ত্রী হন তিনি কিন্তু সংসদ নেতা হন। এটা রেওয়াজ। সংসদ নেতা সবার জন্য, শুধু দলীয় এমপিদের জন্য না, সকল সংসদ সদস্য যারা। কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশে কিন্তু দেখেছি কংগ্রেসের সোনিয়া গান্ধী দলের প্রধান ছিলেন, কিন্তু মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন। না, সেটা তো হলো পরের কথা আর কি। এখন ধরেন যদি আল্লাহর রহমতে ম্যাডামের শরীর যদি ভালো থাকে, এটা আমার কথাই বলছি আর কি, আমার দলের কথা বলছি, ম্যাডাম যদি চেয়ারম্যান থাকেন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। এগুলি কিন্তু খুব বড় ম্যাটার না। কিন্তু ম্যাটারগুলি হলো উনি যে সৌরভ ভাই যে কথাটা বললেন যে আপনার ইন্ডিয়াতে যেমন ইয়েকে আপনার ব্যুরোক্রেসিকে আপনাকে নাড়াতে পারে না। ইভেন কি নির্বাচন কমিশন কত শক্ত, আপনার যত যাই করেন নির্বাচন কমিশনকে কিছু করতে পারবেন না।
নির্বাচন কমিশনকে নিয়ে প্রচন্ড শক্তিশালী করার জন্য আপনি একটা সংস্কার প্রস্তাব দেন। নির্বাচন কমিশন যদি প্রচন্ড শক্তিশালী হয় তাহলে এখানে আপনার ম্যানিপুলেশন করা একটু অসুবিধা, যদি তারা স্বচ্ছভাবে কাজ করে আর কি। আর যে কথাটা উনি বললেন যে আর্মি ডিপ্লয়মেন্ট এখন লাগবে, কারণ একটা রাফ জিনিস থেকে, একটা পচা জিনিস থেকে আপনি ফাইনেস্ট কোনো কিছু দিয়ে যেতে হলে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হয় আর কি। আমাদের এই কালচারটা নাই। আমাদের এই যে এই 15 বছর 17 বছরে বিগত সরকার যেভাবে সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে এবং দলীয়করণ এমনভাবে করেছে, এগুলিকে আস্তে আস্তে একটু শুদ্ধিকরণ করতে হলে আপনাকে একটু ধৈর্য শক্তি লাগবে। ধৈর্য দিয়ে আপনার আস্তে আস্তে মানসিকতাকে টেস্ট করতে হবে। করে আপনি কি হবে, আপনি ধরেন অনেকেই কিন্তু বলে এখন আল্লাহ বিএনপি আসলেও তো এরকম করবে, আওয়ামী লীগের মতো করবে। ভাই, বিএনপি তো 17 বছর কষ্ট করেছে। বিএনপি এবার আসলে কি করবে যে আপনি দেখেন, যদি দেখেন আপনি 2 বছরের মাথায় তো নামাই দিতে পারেন, আপনি 1 বছরের মাথায় তো নামাই দিতে পারেন। আর এই আন্দোলন এই আপনার শেখ হাসিনার পতনের 45 মিনিট লাগছে তা চলে যেতে। তো আপনার এটা নির্ভর করবে আপনার যে সংস্কার মনোভাব, আপনি যেভাবে দেশ পরিচালনা করতে চান, আপনি যে আদর্শে মানুষকে মৌলিক অধিকারগুলি দিতে চান সেগুলি আপনি দিচ্ছেন কিনা। যদি দেন তাহলে ডেফিনেটলি আপনি থাকবেন, না দিলে মানুষ আবার আপনাদেরকে সরাই দিবে। তাতে করে আপনার হবে কি, এই সরকারের জন্য একটা সুবিধা হবে যে সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। ফেসিবাদকে দূরীকরণের পরে হঠাৎ করে একটা সরকার গঠন করা যায় না, একটা সময়ও লাগে। আর যে সমস্ত ভঙ্গুর অবস্থাগুলি ছিল সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারগুলি মৌলিক সংস্কারগুলি করে সে একটা নির্বাচন দেওয়া দরকার। আমি আর হতে সময় পাবো না, এই জন্য বলছি আর কি। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিই। তিনি কিন্তু তার কথার মধ্যে কিন্তু এরকম বলে নাই যে আমি অনেক দিন থেকে এই থাকতে চাই। ওনার অনেকগুলি ইন্টারভিউ উনি বলেছেন, ভাই আমার তো কাজ এটা না, আমাকে রেখেছেন শুধুমাত্র কোনো মতে রক্ষণ করে আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই। তার কথার বহিঃপ্রকাশ কিন্তু এই ছিল। তিনিও চান না, তাকে আমি ধন্যবাদ দেই। তিনি মানে বাংলাদেশের গর্ব, সারা পৃথিবীতে সমাদৃত। তার মুখে থেকে তো কোনো সময় আসে নাই যে আমার 5 বছর থাকতে হবে, আমার 10 বছর থাকতে হবে। এবং সেদিনও একটি ইন্টারভিউতে তিনি বলেছেন যে 111-এর সময় আমার বাসায় আর্মিরা বসেছিল, আমাকে বলেছে যে আপনি কালকে আপনি রাজি হন। আমার পরের দিন এসেছে রাজি হন। আমি তো 5 বছর 10 বছর এরকম কোনো কথা বলিনি, আমি রাজি হই। ওনার সব বক্তব্য একই সময়সীমা উনি বলছেন, একই মানে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। হ্যাঁ, ওনাকে ধন্যবাদ দিই আমি। আচ্ছা, এবং চিফ অফ আর্মি স্টাফকে আপনারা যাই বলেন না, তাকে তার কথা আনেন না। তিনি কিন্তু দেশকে আপনার বিরাট সংঘাত থেকে আমি মনে করি উনি বাঁচিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই। উনি আমার পাশের এলাকা শেরপুরের বাড়ি ওনার। তিনি স্বভাবগতভাবেই তিনি একটা সৎ লোক এবং তিনি কিন্তু খুবই চৌখুশভাবে এই আমাদের এই সরকারকে সহযোগিতা করতেছেন এবং কোনো রকমের ক্যাওয়াস কনফিউশন সৃষ্টি যাতে না হয় তিনি এটা ব্যক্তও করেছেন যে আমার তো কোনো ইচ্ছা নাই যে আমি অন্যান্য 111-এর সময় যেরকম একটা প্রভাব ছিল এরকম প্রভাবও কিন্তু দেখাচ্ছেন না। তিনিও চান যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এই জন্য তিনি প্রথমেই বলেছিলেন যে 1 বছর থেকে 18 মাসের মধ্যে একটা ইলেকশন হবে। এবং তিনি বলেছিলেন এটা নিশ্চয়ই তাদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয় না, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে, ওনার সঙ্গে আলোচনা হয়েছে। এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি তো বারবারই বলছেন যে হ্যাঁ একটা কিছু কিছু সংস্কার দরকার, এগুলো সংস্কারগুলি হোক, হওয়ার পরে একটা রোডম্যাপ দেওয়ার পরে তিনি আসবেন, সুষ্ঠু রাজনীতি যাতে করতে পারেন এবং সেভাবে তিনিও কিন্তু প্রস্তুত। নারী আসন 100 উন্নতি করার বিষয়ে তারা বিএনপি আপনাদের দলে একমত হয়েছে, কিন্তু সিদ্ধান্তটার ভার আসলে পরবর্তী যে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবে সেই সংসদের উপর ছেড়ে দেওয়ার জন্য তারা সংস্কার কমিশনে ঐকমত্য কমিশনের প্রস্তাব ওরা দিয়েছে। বিএনপির এই নির্বাচনের পরে কেন বিএনপি যদি সত্যিকার অর্থে আন্তরিক হয়, নির্বাচনের আগে হলেই সমস্যাটা কি বা পরে হলে সমস্যাটা কি? নির্বাচনের আগে আপনি কোনো কিছুই করতে পারবেন না। যতগুলি সংস্কার প্রস্তাবই আপনি করতেছেন না কেন, যত কিছুই লেখালেখি করতেছেন না কেন, আপনি সংসদ ছাড়া কোনো কিছুই আপনি অ্যাপ্রুভ করতে পারবেন না, রেটিফাই করতে পারবেন না, কনফার্ম করতে পারবেন না। এটাই হলো ল।
এবং সংবিধানও তাই বলে। এখন 100-100-র ব্যাপারে আমাদের কিন্তু আমরা রাজি হয়েছি, একমত হয়েছি যে 100 নারী আসন হবে, উচ্চ কক্ষ 100 বিশিষ্ট হবে। সেগুলি তো আমাদের প্রস্তাব, সংস্কার প্রস্তাবে দেওয়া আছে। আমরা যদি এগুলি যদি না আমরা পালন করি, তাহলে আমাদেরকে মানুষ গ্রহণ করবে? এত সহজ তো নয়। মানুষ এখন অনেক অনেক মানে বিপ্লবী হয়েছে। মানুষ এখন চায় তাদের নিজস্ব মৌলিক অধিকারগুলি ফিরে পেতে চায়, তাদের গণতন্ত্র ফিরে পেতে চায়। তারা আপনি যা বলবেন তা করবেন না, তারপরে মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে আপনার পক্ষেই থাকবে, এটা কিন্তু আর হবে না। এবং আপনি দেখেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে একটু আগে উনি বললেন যেটা, যে আসলে ওই সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এক হওয়া কথা ঠিক না। দেশ বাংলাদেশ, আপনি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ, উনিও বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশ সবাই আমরা জানি। দেখেন, একটা নেতৃত্বে এখানে একটা বলিষ্ঠ লিডার ছাড়া এই প্রত্যেকটি সেক্টরগুলি ঠিক করা ইটস ভেরি টাফ। এই জিয়ার আদর্শ নিয়ে তিনি যদি চালাতে পারেন, আপনার প্রত্যেকটা সেক্টর ঠিক হয়ে যাবে। আপনার এটার মধ্যে বিশ্বাস রাখতে হবে, আপনার অন্তরের মধ্যে এই আস্থাটা আনতে হবে যে আমরা কেমন আস্থা রাখি না, যে যদি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস যদি আমাদের বাংলাদেশে আমরা যদি তাকে সম্মানিত করে রাখি, তাহলে আমাদের দেশ উপকৃতই হবে। এটা তো আমাদের আস্থা, বিশ্বাস। কারণ সমস্ত পৃথিবী তাকে সম্মান করে, সমাদৃত তিনি। তো এরকম একটা বিশ্বাস আপনার থাকতে হবে, আপনাকে এটা জাজও করতে হবে। একটু জাজমেন্টটা করেন, একটু আমাদের এই 17 বছর 18 বছর ধরে যিনি দেশের বাইরে রয়েছেন এবং ওয়েস্টমিনিস্টার কালচারের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন, তার যে এখন নীতি নৈতিকতা এবং তার যে বলিষ্ঠ ভূমিকা আমাদের দলের প্রতি এবং আমাদের প্রতি যে আচরণ, তার যে অ্যাকশন রিয়াকশন, সেগুলি দেখে তো আপনারা বুঝতে পারেন যে একটা লোক যদি আল্লাহ তাআলা রহমত করেন, তিনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে দেশটা কিন্তু ভালো হবে। আর আমরা চাই সবাই একসঙ্গে থেকে। আর এমনও কথা তিনি বলেছেন, তিনি কিন্তু বলেন নাই যে আমরা যদি সংখ্যাগরিষ্ঠ পাই আমরা সরকার একাই গঠন করবো, তা কিন্তু না। আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চাই। তার মানে এর ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা হলো যে এই দেশ যেখানেই যে থাকুক না কেন 53 বছরে, আমরা এখন এসে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটা পরিচালনা করব। এটাই হলো তার উদ্দেশ্য, এবং আমাদের ধারণা এই উদ্দেশ্যটা যাতে আল্লাহ পূরণ করেন। আমার শ্রদ্ধেয় সৌরভ ভাইয়ের সঙ্গে তো দ্বিমত করা এটা খুব বেয়াদবি হবে আর কি। দ্বিমত না, আমি একটা কথা বলতে চাই আর কি। উনি যেটা বললেন যে যখন তার বক্তব্য প্রচার করতে দেওয়া হয় নাই, আমাদের তারেক রহমান সাহেবের বক্তব্য কোথাও প্রচারিত হতে পারবে না, পত্রিকায় না, টেলিভিশনে না, তখনও কিন্তু তার নেতৃত্বেই দলটি সংঘর্ষ চলেছে। তার নেতৃত্বে কেমনে চলেছে এটা হয়তো আপনারা বাইরে থেকে জানেন না, আমরা জানি। আমাদের স্কাইপে কথা বলেছি, ফোনে কথা বলেছি, সকল ইনস্ট্রাকশন 18 hours হি ওয়ার্কড এভরিডে উইথ আমাদের মাননীয় মহাসচিব, আমাদের স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে তিনি এই সমস্ত এই গণতান্ত্রিক আন্দোলনটা চাঙ্গা রেখেছিলেন। এটাকে আপনাকে কর্তন করার জন্য আমি বললাম যে শুধু উনি না থাকলে যে চলবে না তা না। ওই কারণে বলেছি যে একটা নেতৃত্বের দরকার, শক্ত নেতৃত্বের দরকার, এবং তার নেতৃত্ব দরকার, এবং বিকল্প নেতৃত্ব দরকার। ইনশাআল্লাহ বিকল্প নেতৃত্ব গঠন হবে, আমি ইনশাআল্লাহ বিকল্পও হবে। তো আর আপনি যে কথা বলছেন এখন, সেটা হলো আমি নির্বাচন আসলে ওনার মতোই দেখতে চাই ডিসেম্বরে। যদি ডিসেম্বরে মানে কোনো কারণে বিলম্ব যদি বেশি হয়, তাহলে এটা জামাতও বলেছে যে রোজার আগে হলে আপনার এন্ড অফ ডিসেম্বর হবে, মানে ডিসেম্বর থেকে জুন কি খুব বেশি গ্যাপ, মানে ফেব্রুয়ারি বা জানুয়ারিতে হবে। তবে ডিসেম্বরে যত তাড়াতাড়ি নির্বাচনটা হবে তত তাড়াতাড়ি দেশটা স্টেবল হবে। আমি মনে করি নভেম্বরে হলে ভালো, উনি বলেছেন ডিসেম্বরে হলে ভালো, জামাত বলেছে যে রোজার আগে হলে ভালো। আমার মনে হয় ডিসেম্বরে
নির্বাচন হলে খুব ভালো হতো এই সরকারের জন্য, জনগণের জন্য, দেশের জন্য, আমাদের জন্য এবং সকলের জন্য। মিল্লাত ভাই এবং সোহরাব হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ।